যদি আওয়ামী লীগ আদালতের দ্বারস্থ হয় নিষেধাজ্ঞা তোলার জন্য, এটিও বিবেচিত আদালতের অবশ্যই হতে পারে। তবে যদি সেই আদালতে আবেদনকারীর মধ্যে শেখ হাসিনা হলে আমরা সেটাকে কোনো গুরুত্ব দেব না, বিরোধিতা করব। আবেদনকারী হতে হবে দলের পক্ষ থেকে অন্য কাউকে। এখন এইটা তাদের আপাত মত। তারা যেটা চাপ দিতে চাইছেন, যেটা পরিষ্কার। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের এই নিয়মিত আলোচনায়িত অনুষ্ঠান খোঁজ খবরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন গৌতম লাহিড়ী, খ্যাতি মানুষ, সাংবাদিক এবং দুই বাংলার পরিচিত মুখ, আমাদের নিয়মিত আলোচক, রাজনীতি বিশ্লেষক। গৌতম লাহিড়ী, আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দাদা, গতকাল রাতেও আমরা আপনার কাছ থেকে আপডেট নিয়েছি। আমাদের খুব জানার ইচ্ছা এবং আগ্রহ, গতকাল আপনি কিছুটা ধারণা দিয়েছিলেন আমাদের দর্শকদের, এমন কি কিছু ঘটেছে যে দিল্লিতে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের যে মিটিং গুলো হয়েছে, সেটা আমরা যদি অজিত দোভাল বলি বা জয়শঙ্কর বলি, অথবা আপনি বলছেন যে সম্পাদক মন্ডলীর সঙ্গে তার বৈঠক হয়েছে, সেখানে সেসব জায়গায় কি ওনার কাছ থেকে এমন কোন তথ্য পাওয়া গেছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে উইদাউট শেখ হাসিনা হলে তারা বিবেচনা করবেন বা এ ধরনের কিছু? এবং অজিত দোভালের সাথে বৈঠক সম্পর্কে আমরা শুনছি, সবশেষ আপডেট কি আছে? ধন্যবাদ। যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে, প্রথমে তো বলেনি তারা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তার সহযোগী হুমায়ুন কবির দেশ ছিলেন, যে আলোচনা করেছেন দ্বিপাক্ষিক। সেই আলোচনার সময় তারা, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল, যাদেরকে শাস্তি হয়েছে আইসিটি ট্রাইব্যুনালে, তাদের এবং হাদি হত্যাকারী, এদের ফেরত চেয়েছেন বলে তারা বিবৃতিতে উল্লেখ করেছেন। কিন্তু ভারতের থেকে যে বিবৃতি দেওয়া হয় তাতে প্রসঙ্গগুলো উচ্চ আছে, যে প্রসঙ্গগুলোর উল্লেখ নেই, যেগুলো বিবেচনা করা হবে বা করা হচ্ছে, কোনো কথাই বলা নেই। তো ধরে নেওয়া যায় সেক্ষেত্রে যে এই ধরনের কোনো বিষয় নিয়ে, কিন্তু এরা এটাও বলেছেন যে এই বিষয়গুলোর উপরে একমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ভর করবে না, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক রাখা প্রয়োজন, এবং সে কারণে তারা রাখবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, তারা কি করতে পারেন। সেই প্রসঙ্গে তাদের স্পষ্ট মত, যেটা যেটা মানে সম্পাদক মন্ডলীর কাছে বলেছেন, সেটা হচ্ছে যে, যেটা গোটাটাই অফ দ্য রেকর্ড, সেই জন্য ছাপা হচ্ছে না কোথাও। কিন্তু সৌভাগ্যক্রমে আমি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি, এবং মিশনের লোক যারা ছিল, মিশন থেকেও কেউ কেউ সেগুলো নিশ্চিত করেছেন। হাই কমিশনের ঘনিষ্ঠ একজন আছেন কূটনীতিবিদ, তিনিও নিশ্চিত করেছেন সেটা আর কি। তো এখন সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে, হ্যাঁ, তারা মনে করেন যে আওয়ামী লীগ মতো একটা দলে বাংলাদেশে রাজনীতি করার মানে যোগ্যতা আছে, তাদের একটা স্পেস আছে, তারা রাজনীতি করতেই পারেন। কিন্তু কোনোভাবেই আমরা শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করছি না, এবং শেখ হাসিনাকে আমরা মনে করি তিনি সন্ত্রাসবাদী, এবং সন্ত্রাসবাদ বিরোধী আইন অনুসারে তার যে, বা আইসিটি ট্রাইব্যুনালে তার যে সাজা হয়েছে, ফলে তাকে নেতৃত্বে রেখে কোনো দল গঠিত হলে আওয়ামী লীগ চাইলেও সেটাকে তখন স্পেস দেওয়া যাবে না। যে আইনটাও পাশ হয়েছে, এই আইনটাতে একটা কোনো ধারা আছে যে প্রয়োজনে কিন্তু সেই নিষেধাজ্ঞা ওঠানো যেতে পারে, এরকম একটা শুনেছি আমি উল্লেখ। আমি আইনটা এখনো হাতে পাইনি। আমাকে কেউ বিশিষ্ট কেউ একজন জানিয়েছেন যে আইনে কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও একটা ব্যবস্থা আছে, এবং তার সঙ্গে এটাও বলা আছে যে, আরেকটা তারা বলেছেন যে যে আওয়ামী লীগের এর মধ্যে বাংলাদেশেও কিছু ঘটনা ঘটছে, সেটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন। আমি গতকাল পরশু বাংলাদেশ প্রতিদিন কাগজে খুব বিরাট ভাবে একটা বিবৃতি দেখলাম, এক আওয়ামী লীগের সাংসদ, যিনি হ্যাঁ যিনি জামালপুরের সাংসদ ছিলেন, জামালপুরের সাংসদ নূর মোহাম্মদ। তো নূর মোহাম্মদ একটা অদ্ভুত বিবৃতি দিয়েছেন, বিবৃতিটা খুব গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এই বিবৃতিতে তিনি বলেছেন যে তিনি শেখ হাসিনা সরকারের আমলে সেই সময় যে ভুলভ্রান্তি, সে কথা বলেছেন। তিনি বলেছেন বঙ্গবন্ধুকে অস্বীকার করা যাবে না, কিন্তু জিয়াউর রহমানকেও অস্বীকার করা যাবে না। একই সঙ্গে কিভাবে আবার বাংলাদেশে এই ভুলভ্রান্তি কাটিয়ে ফিরে আসা যায়, সেরকম একটা বিবৃতি কিন্তু তার আমি দেখলাম। প্রথম আওয়ামী লীগের সাংসদ
তার তিনি কি খুব গুরুত্বপূর্ণ সাংসদ ছিলেন তা নয়। জানেন তিনি প্রথমবারই সাংসদ হয়েছিলেন জামালপুর থেকে। ফলে আওয়ামী লীগের ওখানে যারা আছেন তাদের শীর্ষস্থানীয় অনেকেও তারা খুব, আমি বলবো ডেসপারেট, যে আবার রাজনীতিতে ফেরার জন্য তারা উপায় খুঁজছেন। সেটা একটা হয়তো ভাবনা চিন্তা আছে, কিন্তু এই গোটা বিষয়টা আমি যেটা মনে করি সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা নিজে, এবং তার যে ওয়ার্কিং কার্যকরী কমিটি আছে তারা বসে সিদ্ধান্ত নেবেন। বাইরে থেকে কোনো দল কোনো নেতৃত্ব পরিবর্তনের দাবি করবেন আর সেটা মেনে নেওয়া হবে, তাহলে ভবিষ্যতে তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি বৈঠক করে সিদ্ধান্ত নেন যে তারেক রহমানের পরিবর্তে ফজলুর রহমান বা অন্য কাউকে আনা হোক, সেটা কি তাদের পক্ষে মানা সম্ভব? মানা তো সম্ভব না। তো এখন এইটা যে রাজনৈতিক দল তাকেই সিদ্ধান্ত নিতে হবে, এবং আমি যেটা জানি শুনেছি আগামীকাল 10ই এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠা দিবস মুজিবনগরে। সেখানকার বিষয়ে আগামীকাল হয়তো শেখ হাসিনা কোনো একটি ভাষণ দিতে পারেন আওয়ামী লীগ ফেসবুক পেজের মাধ্যমে। ফলে তখন হয়তো আরো পরিষ্কার সকলে জানতে পারবেন, এবং আগামীকালও তিনি পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একটা বৈঠক করতে পারেন শুনেছি। সুতরাং সেই বৈঠকে ভবিষ্যৎ আওয়ামী লীগের করনীতি ইত্যাদি এই নেতারা যারা এসছিলেন মন্ত্রীরা, তারা এটাও আবার দাবি করে গিয়েছেন যে ভারতে থেকে যেন শেখ হাসিনা কোনো বক্তব্য না রাখে, সেটা সেটা যেন ভারত সরকার দেখে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে টেকনোলজিতে তো শেখ হাসিনা তো সরাসরি তিনি কোনো রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে ভাষণ দিচ্ছেন না, তিনি তো ফেসবুকের মালিককে তাহলে ধরতে হয় বিএনপি সরকারকে, যে ওনার ভাষণটা আপনারা বন্ধ করে দিন, বা ইউটিউবকে বলতে হয়। এতকাল তো আপনাদের প্যারিস থেকে একজন অকথ্য ভাষায় প্রোগ্রাম করছিলেন, চেষ্টা করেও তো শেখ হাসিনা সরকার বন্ধ করতে পারেন। এগুলো বন্ধ তো করা যায় না। আজকালকার দিনে টেকনোলজি এমন যে আপনি কোনোভাবেই কিছু এত রকমের হয়ে গেছে, এত রকমের প্ল্যাটফর্ম। ফলে এটা তো ভারত সরকার যদি মনে করেন যে না, আচ্ছা উনি উনি তো ফেসবুকের মাধ্যমে বলছেন, ফেসবুক খোলার তার তো অধিকার আছে, রাইট আছে। তিনি সরাসরি তো কোনো রাজনৈতিক কোনো মঞ্চ ব্যবহার করে ভাষণ দিচ্ছেন না, বা তারা রাস্তায় নেমে কোনো ভাষণ দিচ্ছেন না, এরকম তো নয়। বিদেশে যেরকম নিউ ইয়র্ক বা লন্ডনে প্রকাশ্যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, এখানে সরকার কোনো বাধা দেয় না। সেখানে তো আজ পর্যন্ত কেউই, না আগের ইউনূস সরকার, না তারেক রহমান সরকার, কেউই তো তারা সেখানে কোনো আবেদন করেননি যে ওখানে আওয়ামী লীগকে কাজ করতে দেবেন না, পার্টি নিষিদ্ধ। নিষিদ্ধ তো বাংলাদেশে, নিষিদ্ধ বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে নয়। ফলে সেখানে অন্য কোনো সরকার হস্তক্ষেপ করবে আমার এটা মনে হয় না। এইটি আপাতত বলতে পারি। এখন নির্ভর করছে সমস্তটাই শেখ হাসিনা কিভাবে ব্যাপারটাকে, এই নিশ্চয়ই তার কানে পৌঁছেছে যাবতীয় বিষয়, এবং তিনিও এই বিষয়ে সুচিন্তিত কোনো সিদ্ধান্ত রণনীতি নিয়ে হয়তো বলতে পারেন। কিন্তু আওয়ামী লীগের বাকি কিছু নেতার সঙ্গে আমার কথা হয়েছে, তারা কিন্তু বিশ্বাস করেন যে শেখ হাসিনার বিকল্প নেই, এবং তারা এটাও মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে। এরা এই কারণেই শেখ হাসিনাকে আটকাতে চাইছেন যে শেখ হাসিনা ময়দানে ফিরে আসা মানে আওয়ামী লীগ আবার সসম্মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিপদ এদের প্রত্যেকের। সে কারণে এরা চান অগণতান্ত্রিক উপায়ে একটি আওয়ামী লীগের মতো দলকে তারা বাইরে, রাজনীতির বাইরে রেখে দিই। সেটা কতদিন বাংলাদেশের মানুষ মানবেন আমি জানি না। অবশ্যই বাংলাদেশের মানুষ, এখানে ভারত সরকারের কিছু করণীয় নেই, কিন্তু বাংলাদেশের মানুষ কি করবেন না করবেন সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত। আওয়ামী লীগের বিপুল সংখ্যক, আমি শুনেছি 4 কোটি সমর্থক আছেন সেখানে। ফলে এই 4 কোটি সমর্থক তারা একত্রিত হয়ে কোনো কিছু করবেন কি করবেন না, কোন নির্দেশের অপেক্ষায় আছেন কিনা সেটা আগামীকাল হয়তো বলবে। দাদা, আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আপনি শুরুতে বলছিলেন যে এই যে হাদি হত্যাকারী ফেরত বা শেখ হাসিনা ফেরত চাওয়া, এইটা কি এমন তাহলে জাস্ট আমাদের এই দেশে যেহেতু বিএনপির উপর একটা প্রেশার আছে, জাস্ট ফর্মালিটি হিসেবে তুলেছে, নাকি বাংলাদেশ শক্তভাবেই তার এইটার অবস্থান ব্যক্ত করেছে? আপনার কাছে কি খবর? আরেকটা হলো যে যদি ভারতীয় বিবৃতিতে এগুলো উল্লেখ না থাকে, তাহলে কি ভারত এই বিষয়টাকে গ্রাহ্য করছে না? মানে এই বিষয়টা সিরিয়াসলি যখন ইউনূস সরকার চেয়েছে শেখ হাসিনার ভাষণ বন্ধ, তাকে ফেরত দাও, কাছে যখন আমাকে ফেরত দাও, তখন কিন্তু একটা তিক্ততার সম্পর্ক হয়েছে ভারতের সাথে। আর এইটা যদি বাদ দেই, তাহলে কি ভারত বাংলাদেশ সম্পর্ক অন্তত ইউনূস সরকারের চেয়ে একটু একটু ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে কিনা?
আর ওই বিষয়টাকে আসলে ইউনূসের মতো করে কি সিরিয়াসলি ডিল করছে বিএনপি সরকার, নাকি ভিন্ন কোনো উপস্থাপন দেখেছেন ভারতে? আপনার কি মনে হয়? না, আমার যেটা মনে হয়েছে, যেটা ভারতের কাগজেও আজকে দিল্লির জাতীয় দৈনিকগুলোতে রিপোর্টও হয়েছে, যে শেখ হাসিনা প্রসঙ্গ বা হাদি প্রসঙ্গ, আহ, এটা তারা দাবি রাখবেন। প্রতিবার যখনই সাক্ষাৎ হবে, যখনই কথা হবে, তখনই দাবি রাখবেন। যেমন প্রতিবার আগে শেখ হাসিনা সরকার তিস্তা নদীর চুক্তির কথা বলেই যেতেন, কিন্তু হচ্ছিল না। এটা তারা বলে যাবেন, যেন ভারত এ ব্যাপারে কোনো সুচিন্তিত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তারা ভারতের বিবৃতিতে নেই। আর আপনি যদি বাংলাদেশের স্টেটমেন্টটা দেখেন, উল্লেখজনক দিক হচ্ছে যে হাদির হত্যাকারীকে ফেরত দেওয়ার প্রসঙ্গটা কিন্তু দ্বিতীয় অনুচ্ছেদে আছে। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা কিন্তু আরো নিচের দিকে আছে। প্রায়োরিটি যদি হয়, তাহলে আমি বলবো প্রায়োরিটিটা এখন হাদির হত্যাকারীদের ফেরত আনা। কিন্তু যেটা ভারতের স্টেটমেন্টে নেই, মানে এই অর্থে এটা ভারতে এখন এনআইএ এর হাতে আছে, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির হাতে আছে, তারা তদন্ত করছে। এখনো তাদের মানে আর কয়েকদিন পরে হয়তো আবার তাদের এনআইএ আদালতে তোলা হতে পারে। তখন হয়তো ব্যাপারটা বোঝা যাবে যে এদের এখনো তো এদের কোনো শাস্তির প্রসঙ্গ বা বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুসারে যেটা ওরা বলেছেন এই অনুসারে হতে পারে। সেই চুক্তি অনুসারে সেটা ভারতের আদালতও তাদের দোষী সাব্যস্ত করতে হবে। এটা দীর্ঘ সময়ের ব্যাপার। ততদিন কি সম্পর্ক আটকে থাকবে? না, ততদিন সম্পর্ক আটকে থাকবে না, এটা উভয় পক্ষ সহমত। এবং ফলে সবথেকে বেশি গুরুত্ব বাকি দেখুন জরুরি প্রয়োজন হিসাবে যেটা হয়েছে যে এই মুহূর্তে ডিজেলের কিছু বাড়তি সরবরাহ বা সারের সংকট আছে বাংলাদেশে, সেটাকে যদি ভারত সাহায্য করে। এবং ভিসা প্রক্রিয়া সহজ করা। আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের স্টেটমেন্টে পর্যটন ভিসার কথা বলা নেই। মেডিকেল ভিসার কথাটা তারা বারবার বেশি বলেছেন, আরো বেশি দেওয়া এই কারণে যে অন্যত্র চিকিৎসা করতে গেলে সেটা ব্যয়বহুল। ভারতের চিকিৎসাটা অনেক বেশি ব্যয় সংকোচ হতে পারে, সহজে হতে পারে, ব্যয় সাপেক্ষ হতে পারে। মানে যেহেতু নিকটবর্তী দেশ, সুতরাং সেটা যাতে বাড়ে এবং বিজনেস ভিসাটাও যাতে বাড়ে, যাতে বাণিজ্য হয়। স যেকোনো কারণেই হোক, কালকে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি শেষ মুহূর্তে হয়নি। সেই বৈঠকটি বাতিল হয়ে গিয়েছিল। আর মন্ত্রী পীযূষ গোয়েল তিনি ছিলেন না। আ কিন্তু তার আগে ঘোষণা হয়েছিল। কিন্তু তার সঙ্গে বিকেল ৩টে বাণিজ্য ভবনে বৈঠক হবে, এটা ঘোষণা হয়েছিল। ফলে বাণিজ্য নিয়েও এখনই কোনো আরেকটা জিনিস আজকে সিদ্ধান্ত যেটা দেখলাম, পরবর্তীকালে সংশোধিত আরেকটি বিবৃতি, সংশোধিত না, আমি বলবো একটু উন্নত আরেকটি বিবৃতি ভারত সরকার থেকে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ২ পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের বৈঠক এখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখন যে বৈঠকটা হয়ে গেল, এটা ঠিক আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক নয়। এটাকে বাংলাদেশ তো বলেছে শুভেচ্ছা সফর, আর ভারত বলেছে এটা যদিও সরকারি সফর। কিন্তু এটা এখনো পর্যন্ত এটা স্টেট ভিজিট নয়। ফলে ভবিষ্যতে যখন এই বৈঠক হবে তখন জয়শঙ্করের আমন্ত্রণে তিনি আসবেন অথবা তার আমন্ত্রণে জয়শঙ্কর যাবেন। যেটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে পরামর্শদাতা কমিটি আছে, কনসালটেটিভ কমিটি, যেই কমিটির বৈঠকে যাবতীয় বিষয়গুলোর আলোচনা হয়ে থাকে, কারণ সেখানে সমস্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকেন। সেই আলোচনাটা হবে খুবই শিগগিরই, এরকম একটা ইঙ্গিত আছে। ফলে আমি বলছি সম্পর্কটা ওই হাসিনা হাদির কারণে পিছিয়ে থাকছে না, অন্তরায় হচ্ছে না। ওটা যেমন আছে আছে তার জায়গায় আছে, সে দাবিটা থাকবে। কিন্তু তার সঙ্গে বাকি কাজটা এগিয়ে নিয়ে যাওয়াটার প্রয়োজন আছে, জরুরি প্রয়োজন আছে। দাদা, অজিত দোভালের সঙ্গে কোনো বৈঠক হয়েছে? হ্যাঁ, অজিত দোভালের বৈঠকে এই বিস্তারিত শেখ হাসিনা প্রসঙ্গে আলোচিত হয়েছে। বিশেষ কারণ তিনি ওই বিষয়টা তিনি দেখেন মূলত। এবং আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, যে তারা যে খুব স্বেচ্ছায় ওই শেখ হাসিনা প্রসঙ্গে বা আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের মতামতটা দিয়েছেন তা তো নয়। কারণ আমি যেটা শুনেছি যে বেশ কিছু সম্পাদকরা বারেবার যখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গ জানতে চাইছেন, কিছু কিঞ্চিৎ তারা একটু বিরক্ত বোধ করেছিলেন। যে বারবার এই প্রশ্নটা ছাড়া অন্য কোনো প্রশ্ন করা যায় না, দ্বিপাক্ষিক সম্পর্কের অন্য বিষয়গুলো। অর্থাৎ এই বিষয়টাকে নিয়ে তাদের প্রশ্ন করলে উত্তর দিতেই হবে। প্রশ্ন করলে উত্তর দিতেই হবে। ফলে সেই প্রশ্ন করাতে উত্তর দিয়েছেন। কিন্তু তারা এটাও বলছে যে এটা বিষয় নয়। এটা ছাড়া অন্য বিষয়ে আলোচনা করুন। দ্বিপাক্ষিক সম্পর্ক আর কিভাবে উন্নত হতে পারে। সেইগুলো আলোচনা। তবে আপনি যেটা বললেন যে এটা ঠিক ইউনূস সরকারের সময় থেকে
কিঞ্চিত পার্থক্য আছে। জি দাদা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অল্প সময়ে পুরোপুরি জানলাম এই সফর সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।